নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী। আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলের আজকের নিবেদন লেখক অজেয় রায়ের লেখা একটি ভৌতিক গল্প পলাশডাঙ্গার শ্মশানে। শুনতে থাকুন পলাশডাঙ্গার শ্মশানে। বোলপুর শহর। সকাল 8:30 নাগাদ বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বাড়ি থেকে বেরুচ্ছিল দীপক। ভবানী প্রেসের পিয়ন হারু এসে একটা চিরকুট ধরিয়ে দিল হাতে। মুখে বলল, চিঠি বড়বাবু দিলেন। বড়বাবু অর্থাৎ শ্রী কুঞ্জবিহারী মাইতি, ভবানী প্রেসের মালিক এবং বোলপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক সংবাদপত্র বঙ্গবার্তার একজন রিপোর্টার। বয়স বছর 25। গ্রাজুয়েশনের পর আপাতত বাবার ব্যবসায় অল্প স্বল্প সাহায্য করা ছাড়া বাদ বাকি সময় সাংবাদিকতার নেশায় কাটায়। দীপক চিরকুটে চোখ বোলালো। কুঞ্জবিহারী লিখেছেন, জরুরি দরকার, চটপট এসো। দীপকের আর আড্ডা মারা হলো না। সে হারুকে বলল, বল, যাচ্ছে এক্ষুনি। ভবানী প্রেসের কাজ চলছে খটখট শব্দে। একতলায় লম্বা প্রেস ঘরের এক কোণে ছোট্ট পার্টিশন ঘেরা অফিস। ভিতরে বসেন কুঞ্জবিহারী। সুইং ডোরের মাথায় লেখা সম্পাদক বঙ্গবার্তা। দীপক অফিস ঘরে উঁকি দিতেই কুঞ্জবিহারী হাসি মুখে সাদর আহ্বান জানালেন, এসো দীপক, তোমার অপেক্ষাতেই রয়েছি, বসো বসো। মাঝবয়সী গাট্টা গোট্টা শ্যামবর্ণ কুঞ্জবিহারী একটু খটখটে লোক, সহজে হাসেন না। তার এমন খুশি খুশি ভাব দেখে দীপক আন্দাজ করল নির্ঘাত কোনো জব্বর খবরের ক্লু পেয়েছেন সম্পাদক, আর দীপককে হয়তো ছুটতে হবে তাঁরই খোঁজে। সে কৌতূহলী হয়ে শোনে। গোপ নাচিয়ে চোখ কুঁচকে হাসিটা আরো চড়িয়ে দিয়ে মাথা ঝাঁকিয়ে বললেন কুঞ্জবাবু, বুঝলে দীপক, একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটেছে। কাল সন্ধ্যায় পলাশডাঙ্গা গ্রামের গোলকপতি আর নরহরি এসেছিল আমার বাসায়। দুজনেই চেনা লোক। বোলপুরের কেনাকাটি করতে এলে মাঝে মাঝে আমার ওখানে ঢু মারে। পলাশডাঙ্গা কোথায় জানো? দীপক বলল, ইলামবাজারের কাছে নেমে বাস রাস্তা থেকে অজয় নদীর দিকে মাইল 1.5। কয়েকবার গেছি। বেশ বেশ বেশ। নরহরি কুণ্ডুকে তো তুমি দেখেছ। সে যে গত শুক্রবার দুপুরে প্রেসে এসেছিল একটা বিল বই ছাপাতে। তুমি তখন ছিলে এখানে, বেটে, গোলকাল, ফর্সা। দীপক ভেবে নিয়ে বলল, নীল শার্ট আর ধুতি পরেছিল না? বছর 30 বয়স, তাই না? কারেক্ট কারেক্ট, সাই দিলেন কুঞ্জবিহারী। আর গোলকপতি লম্বা রোগা, নরহরির চেয়ে বয়সে একটু বড়। তারপর বুঝলে, আমার বাড়িতে বসে চা খেতে খেতে উঠলো ভূতের প্রসঙ্গ। ব্যাস, দুজনে তক্ক লাগালো, ভূত আছে কি নেই। গোলকপতি বলে ভূত আছে, নরহরি বলে ভূত নেই। ঘোর তর্ক, শেষে ধরলো বাজি। পলাশডাঙ্গার কাছে অজয়ের তীরে নাকি একটা মস্ত শ্মশান আছে। নরহরি বেট ফেলেছে, ওই শ্মশানে সে একা যাবে আগামী শনিবার রাত 12টা নাগাদ, মানে পরশুদিন রাতে। গোলকপতিতেও একটা রুমাল বেঁধে দিয়ে আসতে হবে, চুলোর কাছে একটা খুঁটোই। যদি সে এই কাজটা ঠিকঠাক করে চলে আসতে পারে, গোলকপতিকে দিতে হবে 100 টাকা।
ফ্রাইডে ক্লাবে ফিস্টি লাগাবে নরহরি। শনিবার কি অমাবস্যা? জানতে চাই দীপক। না না না, তবে কৃষ্ণপক্ষের শেষাশেষি। অমাবস্যাতেই চেয়েছিল গোলক, কিন্তু ওই দিন ছাড়া সুবিধে নেই নরহরির। তা যা হোক, শনিবার ঠিক হয়েছে আমায় সাক্ষী মেনে। ঝট করে একটা আইডিয়া খেলে গেল মাথায়, তাই আমিও উস্কে দিয়ে পাকা করে দিলুম বাজিটা। কেন জানো? মিটিমিটি রহস্যময় হাসি ফুটিয়ে কুঞ্জবিহারী ধীরে ধীরে বললেন, ব্যাপারটা কভার করলে দারুণ একটা স্টোরি হবে। তুমি পলাশডাঙ্গায় চলে যাবে শনিবার রাতে, শ্মশানটার কাছাকাছি কোথাও থেকে ওয়াচ করবে লুকিয়ে। আবার ভূত? ভুরু কুঁচকে বলল দীপক। কেন, সাবজেক্টটা খারাপ কি? দারুণ ইন্টারেস্টিং। না না, ওই ভূতে ফুতে আমায় আর টানবেন না, অন্য কিছু দিন। দীপকের প্রবল আপত্তি, কারণ এর আগে বঙ্গবার্তার জন্য ভুতুড়ে ব্যাপারে অনুসন্ধানে গিয়ে তার অভিজ্ঞতা মোটেই সুখের হয়নি। দেখো দীপক, এই রকম ব্যাপারে তোমার কিছু অভিজ্ঞতা আছে বলেই না তোমাকে পাঠাতে চাই। মোলায়েম কণ্ঠে বোঝান কুঞ্জবাবু। বুঝলে কিনা, এটা হচ্ছে স্পেশালাইজেশনের যুগ। কোনো ব্যাপারে বিশেষজ্ঞ হলে লোকে দর দেয় বেশি। রিপোর্টার জগতেও বিশেষজ্ঞদের খাতির। এক একজন এক একটা বিষয়ে পোক্ত। কেউ হচ্ছে এই ক্রাইম রিপোর্টার, অর্থাৎ তার প্রধান কাজ হলো অপরাধ জগতের খবরাখবর রাখা। তাই সে কেবল থানা পুলিশের কাছে ঘুরঘুর করে। কারো নাম পলিটিক্যাল রিপোর্টার হিসেবে রাজনৈতিক দল আর নেতাদের গোপন কীর্তিকলাপ ফাঁস করতে ওস্তাদ। কেউ আবার খেলার জগতের নারী নক্ষত্রের খোঁজ রাখে, স্পোর্টস রিপোর্টার হিসাবে তার খ্যাতি। কেউ যাত্রা, সিনেমা, থিয়েটারের পোকা, ফলে ওই লাইনে লেখা তার খেলে বেশি। তুমি যদি সুপার ন্যাচারাল মানে অলৌকিক মানে এই ভুতুড়ে ব্যাপারে কিঞ্চিত স্পেশালাইজ করো, মন্দ কি? এ লাইনে ভালো রিপোর্টার খুব কম। তোমার খুব দর হবে, দেখে নিও। সম্পাদকের উপদেশে বিন্দুমাত্র উৎসাহ না দেখিয়ে নীরস কণ্ঠে দীপক বলল, হয়তো কিছুই ঘটবে না। ড্যাং ড্যাং করে শ্মশানে গিয়ে রুমাল বেঁধে চলে আসবি, মাঝ থেকে আমার হাইরানি সার হবে। হবে হবে, কিছু না কিছু ঠিক ঘটবে। কুঞ্জবিহারী মোটেই ভরসা হারান না। আর যদি তেমন কিছু নাও ঘটে, তোমার কল্পনা আর আমার কলম তো রয়েছে। লোমহর্ষক রাতের শ্মশানের বর্ণনা, ভীতচকিত নরহরির আগমন ও প্রস্থান, তোমার নিজের কিছু গা ছমছমে অভিজ্ঞতা, এইসব সত্যি বা বানানো মিশিয়ে রং চড়িয়ে খাসা একখানা লেখা দাঁড় করাতে পারবে না? পারবে পারবে, আমি জানি। সেলেম তোমার আছে। এমন একটা বাজি, ব্যাপারটাই তো দারুণ। আর যদি সত্যি তেমন কিছু ঘটে যায় তো মার দিয়া কেল্লা। দীপক গোমড়া মুখে ঘাড় নাড়ল। এতেও কাজ হলো না দেখে এবার ব্রহ্মাস্ত্র ছাড়লেন কুঞ্জবিহারী। চেয়ারে খাড়া হয়ে বসে দীপকের পানে কটমট করে তাকিয়ে গর্জে উঠল, কাওয়ার্ড, ভীতু! তুমি ভয় পাচ্ছ রাত্রে শ্মশানে যেতে, এটাই আসল কারণ। নেহাত আমার একটা জরুরি কাজ আছে, নইলে আমি নিজেই যেতাম, তোমাকে সাধ্যম না।
আঁতে ঘা লাগাতে দীপক মুহূর্তে তেতে উঠে তেজের সঙ্গে বলে উঠল, মোটেই না, আমারও তো ভয় ডর নেই। সাবজেক্টটা পছন্দ হচ্ছিল না, তাই। ঠিক আছে, আমি যাব। ভেরি ভেরি গুড দ্য স্পিরিট। সম্পাদক নিশ্চিন্ত হলেন। অফিস কামরায় গলা খাঁকারি শোনা গেল। ভবানী প্রেসের বৃদ্ধ কম্পোজিটর দুলালবাবু একখানা প্রুফ হাতে করে ঘরে ঢুকলেন। প্রুফটা কুঞ্জবাবু টেবিলে নামিয়ে রেখে মৃদু কণ্ঠে বললেন, আগে কাজটা কি ঠিক হবে? মানে এই রাতের বেলা শ্মশানে মশানে যাওয়া? বোঝা গেল দুলালবাবুর দরজার পাশে দাঁড়িয়ে কুঞ্জবিহারী ও দীপকের কথাবার্তা শুনছেন। এত কষ্টে দীপককে রাজি করিয়ে ফের বুঝি কেচে যায়, রেগে ঝাঁঝিয়ে উঠলেন কুঞ্জবাবু। আপনি থামুন তো মশাই, দীপক আপনার মতো ভীতু নয়। দুলালবাবু কিন্তু থামেন না, একই সুরে বলে চললেন, আগে এমনই গোয়ার তুমি করা কিন্তু মোটেই উচিত না। যদি কোনো ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট হয়, আমি একটা কেস শুনেছি, একজন বাজি রেখে মানে জ্যান্ত ফেরেনি, মারা পড়েছিল শ্মশানে। ফুহ, ওরকম গপ্প ঢের রটে। দুলালবাবুকে নাশাত করে দেন কুঞ্জবিহারী। আর সত্যি যদি তেমন কিছু হয়, ফার্স্ট ক্লাস যা একখানা স্টোরি হবে বঙ্গবার্তায়, স্পেশাল সংখ্যা করে ডবল ছাপবো কাগজ, হু হু করে কাটবে। কি দীপক, তুমি খাবড়ে গেলে? মনে মনে কিঞ্চিত দমে গেলেও সম্পাদক মশাইয়ের খোঁচার ভয়ে বাইরে নির্বিকার ভাব দেখিয়ে দীপক বলল, না না, ওসব ভয় আমার নেই। আর ভয় না পেলে শুনেছি ভূতে টুতে কিছু করতে পারে না। রাইট রাইট। সম্পাদক উল্লাসিত। দুলালবাবুকে বললেন, শুনলেন তো, তাছাড়া দীপককে তো আর শ্মশানের মধ্যিখানে থাকতে হবে না, একটু দূর থেকে লক্ষ্য রাখলেই চলবে। দুলালবাবু তথাপি নিরস্ত হলেন না, বললেন, কিন্তু যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, যদি লোকটির কিছু। বাকিটুকু উচ্চারণ না করলেও ইঙ্গিতে স্পষ্ট বোঝালেন তিনি কি আশঙ্কা করছেন। তখন যে পুলিশ এসে টানাটানি করবে দীপক বাবুকে নিয়ে। না 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 না, ও রিপোর্টারকে পুলিশ কিচ্ছু বলবে না, অভয় দিলেন সম্পাদক। আর থানার সঙ্গে আমার জানাশোনা আছে, তেমন হলে ম্যানেজ করে দেব। যান যান যান, আর বাজে কথা বাড়াবেন না। দুলালবাবু অপ্রসন্ন মুখে বিদায় নিলেন। তা পলাশডাঙ্গায় তোমার কি কোনো চেনাশোনা আছে থাকবার মতো? চটপট কাজের কথা পারলেন কুঞ্জবাবু। আছে একজন দুঃসম্পর্কের আত্মীয়, জানাই দীপক। ব্যাস, প্রবলেম সলভড। বেশি তা নইলে আমি ওখানে কোথাও থাকার ব্যবস্থা করে দিতুম, তবে নিজের লোকের কাছে থাকতেই বেশি ভালো লাগবে। বাস ভাড়া টাড়া খরচপাতি কত চাই অ্যাডভান্স? সে পরে হবে, আগে ঘুরে আসি, জানালো দীপক। সে জানি বঙ্গবার্তা চালিয়ে মোটেও লাভ হয় না কুঞ্জবিহারীর, বরং গ্যাটের পয়সাই খসে। বঙ্গবার্তার রিপোর্টাররা তাই যথাসম্ভব কম দাবি করে সম্পাদকের কাছে। শনিবার সকালে দীপক পলাশডাঙ্গায় তার মাস্তুতো ভাই শিবপদর বাড়ি হাজির হলো। শিবপদ অবাক, বেজায় খুশি হয়ে বলল, আরে কি সৌভাগ্য, একদিন বাদে তুমি তো আসোই না এখানে। শহরের লোক, গায়ে আসতে মন চায় না বুঝি? দীপক কাঁচুমাচু ভাবে বলল, তা নয় ভাই, সময় পাই না। বাড়ির সব ভালো? ভালোই। এদিকে যে হঠাৎ, আরে কিছু কাজ আছে নাকি? আছে, তবে তেমন কিছু নয়, সে পরে হবে। তা আজ থাকবে তো? তীরে তো থাকছি, বলা যায় না
রাত্রিও থেকে যেতে পারি। রহস্যময় হেসে জানালো দীপক। বেশ বেশ বেশ। শিবপদ ভারী খুশি। মাসির বাড়ি সবার সঙ্গে গল্পগুজব করে চাটা খেয়ে শিবপদ ওরফে শিবুকে বলল দীপক, চলো গ্রামে ঘুরে আসি, তোমাদের গ্রামটি চমৎকার। দুজনে বেরুলো। পথে দীপক শিবুকে জিজ্ঞেস করলো, আচ্ছা, তোমাদের গাঁয়ের কীর্তনিয়া ওই চৈতন্য ঠাকুর সন্ধ্যাবেলা গান বাজনা করেন এখনো? আরে হ্যাঁ, করেন বই কি, অনেকে গিয়ে জোটে। বাহ, খাসা। দীপক মনে মনে ভাবে, সন্ধ্যাবেলা শিবুর বাড়ি থেকে বেরিয়ে গোপনে শ্মশানে হাজির হবার জন্য যে কয়টা প্ল্যান ভেজে এসেছিল, প্রথমটা দেখছি লেগে গেল। শিবুকে সে বলল, ওবেলা ঠাকুর মশাইয়ের কাছে যাব একবার। ঘুরতে ঘুরতে দীপক বলল, এ গায়ে গোলকপতি মুখুজ্জে বলে থাকে কেউ? থাকে। তুমি তাকে চেনো নাকি? না 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 না, ওই বঙ্গবার্তার এডিটরের সঙ্গে ওর চেনা আছে, নামটা একবার শুনেছিলাম তার কাছেই। এই পলাশডাঙ্গায় বাস। তা গোলকপতির বাড়ি কোন পাড়ায়? মুখুজ্জে পাড়ায়। মুখুজ্জে পাড়ায় ঢুকে শিবপদ দেখালো, ওই যে গোলকদা বসে আছেন দাওয়ায়। দীপক আর চোখে দেখে নিল। হুম, কুঞ্জবাবুর বর্ণনার সঙ্গে মিলে যাচ্ছে। গোলকপতিও ঘাড় ঘুরিয়ে দেখছিল তাদের। দীপক গোলকপতির কাছে ঘেঁষল না। পথে কয়েকজন গাঁয়ের লোকের সঙ্গে দীপকের পরিচয় করিয়ে দিল শিবপদ। ঘণ্টাখানেক চক্কর দেওয়ার পর দীপক শিবুকে জিজ্ঞেস করলো, তা অজয় নদীর ধারে যাওয়ার পথ কোনটা? এই পথ ধরে সোজা, দেখালো শিবপদ। দীপক বলল, আমি খানিক একা নদীর ধারে বেরিয়ে আসি, তোমায় আর টানবো না, বাড়িতে থেকো, ফিরে গিয়ে চা খাবই। লেখাপড়া জানা শহরের ছেলে দীপককে বেশ উঁচু নজরে দেখে শিবু। তার উপর কাগজের রিপোর্টার, ওর হালচালই আলাদা। একা একা নদীর ধারে ঘুরতে চাই নিশ্চয়ই কবিত্ব করতে, কে জানি হয়তো পদ্য টদ্য লেখে। তাড়াতাড়ি ফিরো কিন্তু, বলে শিবু বিদায় নিল। গ্রামের সীমানা পেরিয়ে মেঠো পথে যাবার সময় দীপক একজন চাষিকে জিজ্ঞাসা করলো, এখানে নদীর ধারে একটা শ্মশান আছে? আছে, জবাব দেয়। এ পথে নদীতে পৌঁছে বাঁয়ে না ডাইনে? উত্তর হলো, ডাইনে। দীপক ফের এগুলো। দুপুরে শিবপদর বাড়িতে আহারটি পরিপাটি হলো। খাবার পর শিবুকে একান্তে পেয়ে দীপক জানালো, বুঝলে, এই বিকেলে সন্ধে নাগাদ আমি চৈতন্য ঠাকুরের আখড়ায় যাব, গান শুনবো, আর ওনার একটা ইন্টারভিউ নিব, মানে এই সাক্ষাৎকার। ওনার সম্বন্ধে জিজ্ঞেস টিজ্ঞেস করবো। ইচ্ছে আছে ওকে নিয়ে কাগজে কিছু লিখবো, ভারী গুণী মানুষ। তা বটে তা বটে, সাই দেয় শিবপদ। দীপক বলল, আবার হয়তো ফিরতে রাত হবে, আর সন্ধ্যের আগে যা হোক কিছু খেয়ে এই ঠাকুর মশাইয়ের আখড়ায় চলে যাব। বৈঠকখানা ঘরে আমার বিছানা করে বাইরের দরজা ভেজিয়ে রেখো, আর অন্দর থেকে ভেতরের দোরটা বন্ধ করে তোমরা শুয়ে পড়বে। আমার জন্য অপেক্ষা করার দরকার নেই, বলা যায় না, হয়তো ঠাকুর মশাইয়ের বাড়িতেই একটা চাদর জড়িয়ে শুয়ে পড়বো। ওনার সঙ্গে আমার দিব্যি পরিচয় আছে। গত জয়দেবের মেলায়, এই কেঁদুলির মেলায় প্রায় গোটা রাতি ওর আসরে বসে গান শুনেছিলাম। তা দিনের বেলাতে কাজটা সেরে রাখলে পারতে, মিছিমিছি রাতে কষ্ট পাবে। শিবপদ ক্ষুব্ধ হয়। সন্ধ্যাবেলা দীপকের সঙ্গে গল্প করার ইচ্ছে ছিল তার। কষ্ট আবার কি? দীপক হাসে। আরে রিপোর্টারদের এর চেয়ে ঢের বেশি কষ্ট সইতে হয়। সন্ধ্যের আসরে না বসলে বাবাজিকে বেশ মুডে পাবো না। দীপক
বিকেলে চৈতন্য ঠাকুরের আখড়ায় গেল ঠিকই, কিন্তু থাকলো না বেশিক্ষণ। মিনিট 15 কথা বলে গান শুরু হওয়ার আগেই ঘুরে আসছে বলে উঠে পড়ল। তারপর গ্রামের ভিতর খানিক এদিক সেদিক ঘুরে সুযোগ বুঝে বেরিয়ে পড়ল গাঁয়ের বাইরে। লোকের চোখ এড়িয়ে হাঁটা দিল শ্মশানের উদ্দেশ্যে। সকালে শ্মশানে ও নদীর ধারে ঘুরে গিয়েছিল দীপক। কোথায় বসবে রাতে সে জায়গাটা ঠিক করে গেছিল। শ্মশানের একধারে একটা ছোট পাকা ঘর, ঠিক ঘর বলা যায় না, কারণ তার 3 দিকে দেওয়াল এবং একদিক ফাঁকা, ছাদ টালির। ভিতরে বসার জন্য কয়েকটা লম্বা লম্বা বেদি। খুব শীতে বা ঝড়জলের রাতে শ্মশান যাত্রীদের এটি আশ্রয়স্থল। শ্মশানের ডোম একজন আছে বটে, কিন্তু কুটির খানিক দূরে। নদীর উঁচু পাড়ে অনেকখানি এলাকা জুড়ে শ্মশান। ঢালু হয়ে নেমে গেছে পাড়। দুপাশে বিস্তৃত বালুচরের মধ্য দিয়ে বইছে স্রোতস্বিনী নদী। নদীর তীর ঘেঁষে ঘন গাছপালার সারি। প্রকাণ্ড শ্মশান। অজস্র হাড়গোড়, পোড়া কাঠ ও বাঁশের টুকরো ছড়ানো রয়েছে। আশেপাশের অনেক গ্রামের লোক শবদাহ করতে আসে এখানে। শ্মশান ভূমির ভেতরে ও কাছাকাছি প্রচুর ঝোপঝাড় ও কয়েকটা বড় বড় প্রাচীন গাছ। দীপক যখন শ্মশানে পৌঁছল তখন সূর্য প্রায় অস্তগামী। দিনের আলো নিভে এসেছে। নদীর স্রোত থিরি থিরি কাঁপছে। সিঁদুরে রোদের ছটা। লম্বা লম্বা গাছের মাথায় লালচে আভা, আর তাদের তলায় ঘনাচ্ছে অন্ধকার। আকাশপথে নেড়ে ফিরছে দলে দলে পাখি। চারপাশে দেখে নিল দীপক। কোনো লোক নজরে এলো না। তবে সে সাবধান হতে কাঁধের ঝোলা থেকে একটা দূরবীন বের করে নদীর পাড়ে পায়চারি করতে করতে মাঝে মাঝে দূরবীনে চোখ লাগিয়ে গাছে বা আকাশে পাখিদের তাক করে দেখতে থাকে। ভাবখানা যেন এই উদ্দেশ্যেই তার হেথায় আগমন। আধ ঘন্টা বাদে দিনের আলো আরো ম্লান হতে দীপক চলল শ্মশান যাত্রীদের কুটিরটির দিকে। নজরদারির জন্য রাতটা এখানে কাটানোই সব থেকে সুবিধে। ফাঁকা মাঠে নদীর ধারে বাতাস বেশ কনকনে। রাতে হিমও পড়বে। ভাগ্যিস চাদরটা এনেছিল। ওই ছাউনিটা থেকে প্রায় গোটা শ্মশান দেখা যায়। সকালে সে ছাউনিটার ভিতর ও চারধারে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিয়ে গিয়েছিল সাপখোপের উপদ্রব ঠেকাতে। সঙ্গে সে অ্যাসিড এনেছিল বোলপুর থেকে এই উদ্দেশ্যে। দীপকের কাঁধের ঝোলায় রয়েছে কিছু টুকিটাকি জিনিস, যেমন টর্চ, থার্মোফ্লাক্সে চা, আর পেতে বসার জন্যে পুরনো খবরের কাগজ ইত্যাদি। গুটি গুটি হেঁটে ছাউনিটার কাছে প্রায় পৌঁছে গেছে দীপক। হঠাৎ, কে মশাই, এখানে কি করছেন? কিঞ্চিত কর্কশ ও নাকে সুরে উচ্চারিত কথাগুলি পিছন থেকে শুনে সে চমকে উঠল। এক অচেনা ভদ্রলোক, বয়সে দীপকের চেয়ে কিছু বড় হবেন, মাঝারি লম্বা, রোগাটে গড়ন, পরিষ্কার রং, শুকনো মুখখানা চোখে পড়ার মতো একটি জিনিস বেজায় লম্বা নাকখানা। গায়ে শার্ট ও খাটো ধুতির ওপর নস্যি রঙা চাদর জড়ানো, খালি পা। লোকটি ভুরু কুচকে তাকিয়ে আছেন। দীপক থতমত খেয়ে বলল,
এই মানে বেড়াচ্ছিলাম আর কি। আপনাকে তো চিনলাম না, নিবাস কোথায়? ভদ্রলোক প্রশ্ন করেন। আমি আরে আমার বাড়ি বোলপুর, পলাশডাঙ্গা বেড়াতে এসেছি আত্মীয়ের বাড়ি। আত্মীয়র নাম শিবপদ ঘোষ। দীপক মুখে হাসি টেনে সহজ হবার চেষ্টা করে। ও, ভদ্রলোক মাথা নাড়েন। বোঝা গেল তিনি শিবুকে চেনেন। কিন্তু রাত হয়ে গেছে, এবার ফিরে যান, এ জায়গা ভালো নয়। যাচ্ছি। দীপক এদিক সেদিক তাকায়। সে মহা বিপাকে পড়ে। লোকটির নড়বার লক্ষণ নেই। বোধহয় দীপকের গতিবিধি সম্বন্ধে কিছু সন্দেহ জেগেছে। শেষটায় কি তীরে এসে তরি ডুববে? সব প্ল্যান ভেস্তে যাবে? সে সবিনয়ে জিজ্ঞেস করে, আঙ্কেল আপনি? উত্তর এলো, আমি অভয়পদ মণ্ডল, এখানেই থাকি। কয়েক মুহূর্ত ভেবে নেয় দীপক। এখন কি করা যায়? ফিরে যাবার ভান দেখিয়ে গ্রামের দিকে গেলে যদি ইনি সঙ্গ ধরেন? লোকটির হাত থেকে ছাড়ান পেতে পেতে অন্ধকার যদি বেশি ঘন হয়ে যায়, তখন তার পক্ষে শ্মশানে ফেরা অসম্ভব। চট করে অন্য এক বুদ্ধি খেলে গেল মাথায়। যদি একে সব খুলে বলি, হয়তো বিশ্বাস করবেন তার কথা, হয়তো তার কাজে বাধা নাও দিতে পারেন, এবং অন্তত আজ রাতে গোপন রাখবেন ব্যাপারটা। বড়জোর কিছু উপদেশ বা ধমক ধমক হজম করতে হবে এমন হটকারিতার জন্য। যুক্তি দিয়ে অনুরোধ করে লোকটিকে তখন বশ করা যাবে, এছাড়া তো আর উপায় দেখি না। মতলবটা ঠাউরে নিয়ে সে একটু ইতস্তত করে বলল, মানে আরে বুঝলেন, আসলে আমার এখানে আসার একটা বিশেষ উদ্দেশ্য আছে। আমি একজন রিপোর্টার। দীপক ধীরে ধীরে শোনায় গোলকপতি ও নরহরির বাজি ধরার কাহিনী। কেন তাকে পাঠানো হয়েছে এখানে এবং কি তার প্ল্যান। সব শুনে অভয়পদর মুখ থমথমে হয়ে গেল। গম্ভীরভাবে বললেন, ও এই ব্যাপার, নরহরি কি সত্যি আসবে? তা জানি না, বলল দীপক। আসুক আর না আসুক, যা ঘটবে তাই রিপোর্ট করা আমার ডিউটি। তবে আমাদের এডিটর বলেছিলেন যে নরহরি কুণ্ডু নাকি বেজায় একগুঁয়ে, তাই ওর আসার সম্ভাবনাই বেশি। অভয়পদর মুখ আরো গম্ভীর হয়। মনে মনে প্রমাদ গণে দীপক। বোঝা যাচ্ছে এমন বাজি ভদ্রলোকের মোটেই পছন্দ হয়নি। এখন বাগড়া না দিয়ে বসেন। নরহরি শ্মশানে আসা না বন্ধ হয়ে যায়। অভয়পদ খানিকক্ষণ নীরব চিন্তাকুল। তারপর বললেন, বেশ, আমিও থাকবো আপনার সঙ্গে, দেখি কি হয়। শুনে দীপক থ। এমন প্রস্তাব তার কল্পনার বাইরে ছিল। সঙ্গে সঙ্গে তার মনের কোণে একটু স্বস্তিও জাগে। একজন সঙ্গী জুটলে মন্দ কি? তবু সে হয়তো আমতা আমতা করে বলে, কিন্তু আপনার বাড়িতে যে ভাববে। আমার জন্য তো ভাববার কেউ নেই। কিঞ্চিত উদাস নিস্পৃহ সুরে মন্তব্য করেন অভয়পদ। আজ রাতে এক জায়গা থেকে বাইরে থাকবো বলেই বেরিয়েছিলাম, না হয় এখানেই রাত কাটাও। আপনার কষ্ট হবে। আরে কিচ্ছু না, কষ্ট করা আমার অভ্যেস আছে। দীপকের কুণ্ঠিত আপত্তি উড়িয়ে দেন অভয়পদ। বললেন, চলুন বসা যাক, বাইরে হিমে থাকার দরকার কি? শ্মশান যাত্রীদের ছাউনির নিচে এক বেদিতে দুজনে জুত করে বসলো। একটু বাদেই অন্ধকার হয়ে গেল চরাচর।
নরহরির আসার কথা রাত 12টা নাগাদ, এখনো ঘন্টা চারেক বাকি। এতক্ষণ কি করে কাটাই? পিনপিন করে ধেয়ে এলো মশার ঝাঁ। দীপক মুখে, ঘাড়ে, হাতে, পায়ে মশা তাড়ানোর তেল মেখে নিল। অভয়পদ বাবুকে অফার করলো, এই তেল মেখে নেবেন নাকি, মশা পালায়। দরকার নেই, জবাব দিল অভয়পদ। তিনি সর্বাঙ্গ চাদর মুড়ে বসেছে। ফ্লাক্স থেকে একটু চা ঢাললো দীপক। অভয়বাবুকে জিজ্ঞেস করলো, চা খাবেন? এখন থাক। দীপক জোরাজুরি করলো না। আসল কারণ, চা পানের পাত্র যে মাত্র একটি, ফ্লাক্সের মাথায় পেয়ালার মতো ঢাকনাটা। একই পাত্রে দুজনে চুমুক দিতে প্রবৃত্তি হয় না। চা পান শেষ হলে দীপক ঠেস দিয়ে বসলো দেয়ালে। চারধার নিঝুম হয়ে গেছে। অদৃশ্য কারণে বিচিত্র সব খসখস সরসর শব্দ, শেয়াল, কুকুর বা অন্যান্য জীবের প্রায় নিঃসাড়ে শ্মশান ভূমিতে বিচরণের আভাস। কখনো তাদের চাপা গর্জানি কানে আসে। নিকোষ কালো আকাশে ফুটেছে অসংখ্য গ্রহ নক্ষত্র। তারার আলোয় এবং ক্ষীণ জ্যোৎস্নায় চারিদিক অস্পষ্ট ও রহস্যাবৃত। গাছপালার ঝোপঝাড়গুলোকে দেখাচ্ছে যেন জমাট কালো ছোট বড় স্তূপ। দূরে ধূসর নদীচর টুকরো টুকরো ছায়ার মতো আকাশে মাঝে মাঝে ভেসে যাচ্ছে রাতচরা পাখি। চোখ কান উন্মুক্ত রেখে দেখতে দেখতে, শুনতে শুনতে দীপকের রীতিমতো গা ছমছম করতে লাগলো। সে চোখ দুটি বাদে আপাদ মস্তক ঢেকে নিল চাদরে। অভয়বাবু নিথর, মনে হলো ঢুলছেন। এমন একটি অপ্রত্যাশিত সঙ্গী পেয়ে দীপক নিজেকে সৌভাগ্যবান মনে করে। নইলে এমন ভয়াবহ নির্জন জায়গায় একা এতক্ষণ কাটানোর অভিজ্ঞতা হয়তো মর্মান্তিক হতো। ক্রমে তার চোখ ঘুমে জড়িয়ে আসে। সহসা একটা চটকা দিয়ে দীপক সজাগ হয়ে ওঠে। সারা গায়ে শিরশিরে অনুভূতি। আমি কোথায়? এই উপলব্ধিটা পরিষ্কার হতে তার কিছুক্ষণ লাগে। আস্তে আস্তে সব মনে পড়ে। পাশে তাকিয়ে দেখে অভয়পদবাবুর নিশ্চল মূর্তি। নিশ্চয় ঘুমাচ্ছেন ঠেস দিয়ে বসে। সে চোখ টান করে সামনের দিকে তাকায়। কৃষ্ণপক্ষের ঝাঁ ঝাঁ নিশুতি রাত। শ্মশান আরো অলৌকিক ভুতুড়ে হয়ে উঠেছে। ঘষা কাঁচের মধ্য দিয়ে স্বল্প আলো যেমন দেখায়, তেমনি ক্ষীণ হলদে আভা প্রান্তর ব্যাপী। গাঢ় কালো আঁধার সামান্য ফিকে হলেও কিছুরই রূপ ঠিকঠাক ঠাওর হয় না, সবই আবছায়া। সম্মুখে একটা শিমুল গাছকে বিশাল এক কৃষ্ণকায় দৈত্যের মতো দেখাচ্ছে। কান পাতলে কত অদ্ভুত অজানা শব্দ ধরা পড়ে। অন্ধকারের জীবরা এখন জাগ্রত। ওরা সবাই কি শরীরী, নাকি অশরীরী অন্য জগতের কায়াহীনরাও রয়েছে? কখনো উঠেছে শাঁ শাঁ ধ্বনি, যেন অতৃপ্ত আত্মাদের দীর্ঘশ্বাস। কখনো শোনা যাচ্ছে যেন চাপা গোগানি। কখনো বা মনে হচ্ছে কলকণ্ঠের অস্ফুট ঝংকার। এমনই অনেক অজানা ভয় জাগানো আওয়াজ। দীপক ফের ভাবে, এই মহাশ্মশানে নিঃসঙ্গ রাত্রি যাপন কি ভয়াবহ। ঈশ্বরকে ধন্যবাদ জানায় অভয়পদবাবুকে জুটিয়ে দেওয়ার জন্য। রেডিয়াম লাগানো ঘড়ির কাঁটায় দেখে রাত
প্রায় 10টা। সহসা পেছন থেকে দীপকের ঘাড়ের ওপর ফোঁস করে কেউ নিঃশ্বাস ফেলল। সঙ্গে সঙ্গে এক ঝলক কনকনে বায়ু তার চাদর ফুঁড়ে স্পর্শ করল দেহ। সারা গা কাঁটা দিয়ে উঠল। ঘাড় থেকে শরীর বেয়ে নেমে গেল একটা হিম শীতল স্রোত। অবশ হয়ে যেতে লাগলো তার দেহ। প্রচন্ড আতঙ্কে দীপক পিছন ফিরে তাকাবার সাহস হারিয়ে ফেলল। পরপর 2-3টে এমনই দীর্ঘশ্বাসের ছোঁয়ায় সে শিউরে শিউরে উঠল। তারপর মরিয়া হয়ে প্রাণপণের চেষ্টায় ভাঙা ভাঙা কণ্ঠে ডাক দিল, ও অভয় বাবু, অভয় বাবু। সাড়া মিলল। আমার ঘাড়ে নিঃশ্বাস ফেললো কেউ। উহ, কি ঠান্ডা! পেছনের দেওয়ালের ফাটল দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকে লেগেছে। নির্বিকার স্বরে জবাব দিল অভয়পদ। ঘাড় ফিরিয়ে দেখে দীপক বুঝল অভয়পদর কথাই ঠিক। টের পেল স্থানকালের মাহাত্ম্য। তেমন পরিস্থিতিতে বুদ্ধি বিবেচনা কেমন ভাবে লোপ পায়। ভয় গ্রাস করে মনকে। সে বুঝল যে অভয়পদ বিলক্ষণ সাহসী ব্যক্তি এবং এমন নির্জন অস্বাভাবিক স্থানে রাত কাটানোর অভিজ্ঞতাও আছে। চা খাবেন? প্রশ্নটা অভয়বাবুর দিকে ছুঁড়ে দিয়ে পাশে রাখা ফ্লাক্সের তল্লাশে টর্চ চালাতেই, আলো নেবেন? চাপা কণ্ঠে ধমকে উঠলেন অভয়বাবু। সঙ্গে সঙ্গে বললেন, নদীর চরের দিকে দেখুন। অবাক হয়ে দীপক দূরে নদীর পানে খানিকক্ষণ খর দৃষ্টি মেলে আবিষ্কার করল আধো অন্ধকার বালুচরে এক জায়গায় কয়েকটা লাল আলোর বিন্দু। ছায়া ছায়া কয়েকটা মূর্তি যেন ঘন হয়ে রয়েছে ওখানে। কি ওগুলো? দীপক ভয়ে ভয়ে বললে। বিড়ি খাচ্ছে কারা? মনে হচ্ছে বদলোক, ডাকাত। ফিসফিসিয়ে জানালেন অভয়। তারপর নিচু স্বরে বললেন, মুশকিল করলো। একটু বাদে হয়তো নরহরি আসবে আলো নিয়ে, ডাকাতগুলো দেখতে পাবে, ভাববে ওদের ফলো করতে এসেছে। তীর বা গুলি ছুটতে পারে নরহরিকে। আপনি বসুন, দেখি কি করা যায়। অভয়পদ নিঃশব্দে উঠে বাইরে অদৃশ্য হলেন। আতঙ্কিত দীপক বসে থাকে। মিনিট খানেক বাদেই শ্মশান প্রান্তে নদীর ধারে উঁচু পাড়ের মাথা থেকে ভেসে এলো এক অপার্থিব রব। ক্ষণক্ষণে তীক্ষ্ণ সুরে টানা হাসির ঢেউ কেঁপে কেঁপে উঠে ফালাফাল করে দিল আঁধারে রাতের নীরবতা। যেন তা কোনো উন্মাদ ব্যক্তি বা কোনো প্রেত লোকের বাসিন্দার বিকট উল্লাস ধ্বনি। হাসিটা শোনা গেল মাত্র কয়েকবার। আচমকা এই ভয়ানক হাসি শুনে কাঠ হয়ে গেল দীপক। সে দেখতে পেল নদীচরের ছায়ামূর্তিগুলি আর্তনাদ করে উঠে ঊর্ধ্বশ্বাসে মারল দৌড়, মিলিয়ে গেল দূরে। বেটারা পালিয়েছে। ছাউনিতে ঢুকে খিকখিক করে হেসে বলল অভয় মণ্ডল। বেদিতে ফের বসে বললেন, আজ আর ওদের ডাকাতি করার সাহসে কুলোবে না। দীপক ঢোক কিনে বলে উঠল, কি একখানা হাসি দিলেন, আমি অব্দি আঁতকে উঠেছিলাম। বাপরে! যাত্রায় শেখা। খুব করে হেসে বললেন অভয়পদ। অনেক রকম হাসি কান্না জানা আছে, তা আওয়াজটা কি পলাশডাঙ্গা অব্দি পৌঁছেছে? তাহলে তো আর নরহরি এ মুখ হবে না। দেখা যাক। দীপক
এক প্রস্ত চা খেলো। অভয়পদ ফের ঝিমুতে শুরু করলেন। ওর সঙ্গে কয়েকবার কথাবার্তা চালাবার চেষ্টা করে ব্যর্থ হলো দীপক। শ্মশান ও নদী তীর আবার নিথর রহস্যময় পরিবেশে আচ্ছন্ন হয়ে পড়ে। দীপক চুপচাপ জেগে থাকে। গা ছমছমে ভাবটা অনুভব করলেও আগের সেই প্রচন্ড অস্বস্তি ও ভয়ের অনুভূতিটা আর নেই। বোধহয় এমন একজন বেপরোয়া সঙ্গী পাশে থাকার কারণেই। প্রায় 11:30 নাগাদ দীপক দেখল পলাশডাঙ্গার দিক থেকে এগিয়ে আসছে একটা টর্চের আলো। অভয়বাবু, ডাক দিল দীপক। নরহরি কোথায় আসছে? অভয়পদ খাড়া হয়ে বসেন। শ্মশান যাত্রীদের ছাউনিটার খানিক তফাৎ দিয়ে শ্মশানে ঢুকলো নরহরি। সে খুব ধীরে ধীরে এগুচ্ছে। আশেপাশে বারবার টর্চ ফেলে তাকাতে তাকাতে অতি সন্তর্পণে থমকে দাঁড়াচ্ছে মাঝে মাঝে। বেশ ভয়ে ভয়ে যাচ্ছে, নিচু সুরে মন্তব্য দীপকের। সাই দিলেন অভয়পদ। শ্মশানের একেবারে মাঝখানে গিয়ে থামলো নরহরি। যেখানে শবদাহ করা হয় সেখানে দেখা গেল কি যেন একটা বাঁধলো খুঁটিতে, তারপর ফিরে চলল। কিন্তু মাত্র কয়েক পা গিয়েই একেবারে আর্তস্বরে চেঁচে উঠল সে। হুমড়ি খেয়ে পড়ল এবং তার হাত থেকে ছিটকে পড়ে নিভে গেল টর্চটা। ব্যাস, আর কোনো সাড়া শব্দ নেই। উত্তেজনায় টান টান হয়ে দেখছিল দীপক। নরহরি পড়ে যেতেই সে তড়াক করে উঠে দাঁড়িয়েছিল, কিন্তু ইতস্তত করছিল ওদিকে এগুতে। আসুন শিগগির। দীপকের পাশ দিয়ে দ্রুত পায়ে নরহরির দিকে যেতে যেতে ডাক দিলেন অভয়পদ। দীপক তার পিছু নিল। নিস্পন্দ নরহরি মাটিতে পড়ে আছে চিত হয়ে, চোখ বন্ধ। অভয়পদ নরহরির বুকে একটু হাত রেখে বললেন, বেঁচে আছে, তবে অজ্ঞান হয়ে গেছে, আমি এক্ষুনি আসছি। তিনি প্রায় ছুটে নেমে গেলেন নদীর ঢালে। হতভম্ব দীপক দাঁড়িয়ে থাকে। খুব তাড়াতাড়ি ফিরে এলেন অভয়পদ। তার হাতে মাটির হাঁড়িতে জল। বললেন, ওর চোখে মুখে জল দিন। দীপক তার নির্দেশ মতো জলের ঝাপটা দেয় নরহরির মুখে। অভয়পদ নরহরির টর্চটা কুড়িয়ে আনেন। কাঁচ ভেঙে গেছে টর্চের। অভয়পদ এবার নিচু হয়ে বসে নরহরির ধুতি জামা পরীক্ষা করে বললেন, এই ব্যাপার, দেখুন ধুতিতে একটা কাঁটা গাছের ডাল আটকে গেছে। আচমকা পেছন থেকে ধুতিতে টান পড়ায় নরহরি ঠিক ভেবে বসেছিল ভূত টুত কেউ টানছে তাকে। ভয়ে কাঁটা হয়েছিল, তাই ওই চিন্তাটাই প্রথম উদয় হয়। তারপর হোঁচট খায়, ফলে জ্ঞান হারায়। নরহরি মোটেই সাহসী নয়। ঝোঁকের মাথায় এসেছিল বটে, তাই সামান্য কারণেই এমন শখ পেয়েছি। মিনিট 15 বাদে নরহরির চোখের পাতা একটু কাঁপল। ওর বোধহয় চেতনা ফিরে আসছে। এই সময় দেখা গেল দূরে পলাশডাঙ্গা গ্রামের দিক থেকে এগিয়ে আসছে টর্চ ও লণ্ঠন হাতে করে কয়েকজন লোক। শ্মশান এলাকার সীমানায় এসে তাদের একজন চিৎকার করলো, নরহরি, নরহরি। অভয়পদ দীপককে বললেন, সারাদিন। দীপক হেঁকে জবাব দিল, এই যে এদিকে। অভয়পদ আগন্তুকের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে নিয়ে দীপককে বললেন, গোলকপতির গলা। শুনুন, আপনি গোলককে বলবেন যে এমন বাজে ওরা যেন আর কখনো না ধরে। সবার নার্ভ সমান নয়। অনেক বোকা নিজের এলেম বোঝে না, ফলে বাহাদুরি করতে গিয়ে ভীষণ বিপদ ডেকে আনে। তাই কোন লোককে তাঁতিয়ে দিয়ে এমন ব্যাপারে ঠেলে দেওয়া উচিত নয়, বলে দেবেন। আপনি নিজেই বলুন না, ঠিকই তো বলছেন, বলল দীপক।
না না, আমি যাচ্ছি। বলেই দীপককে আর কিছু বলার সুযোগ না দিয়েই অভয় মণ্ডল হন হন করে নদীর দিকে হেঁটে গিয়ে অদৃশ্য হলেন। লোকটির আচরণে খুব অবাক হয় দীপক। কি ব্যাপার? মনে হলো গোলকপতিদের সঙ্গে কথা বলতে ওর আপত্তি আছে। যা হোক, এ নিয়ে ভাববার অবকাশ পেল না দীপক। গোলকপতি ঘটনাস্থলে এসে পড়ল আরো দুজন সঙ্গী নিয়ে। তিনজনেই সমস্বরে চেঁচিয়ে উঠল, কি হয়েছে? কি হয়েছে নরহরির? কি হয়েছে? দীপক বলল, অজ্ঞান হয়ে গেছে ভয় পেয়ে, তবে জ্ঞান ফিরেছে। নরহরি সত্যি তখন চোখ খুলেছে, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। গোলকপতির মনোযোগ এবার দীপকের দিকে ফেরে। ভুরু কুঁচকে বলল, আপনি এখানে? আপনি শিবপদর জ্ঞাতি, তাই না? এত রাতে এখানে কি করছেন? দীপক বুঝল এবার আত্মপ্রকাশ করা উচিত। সে একটু হেসে বলল, আমি একজন রিপোর্টার। আপনাদের বাজির ব্যাপারটা কি ঘটে দেখতে এসেছিল। আপনি তো গোলক বাবু, না? আমাদের বাজি? গোলকপতি চমকায়। কে বলল? আগে আমার কাগজ বঙ্গবার্তার এডিটর শ্রী কুঞ্জবিহারী মাইতি, উনি নিউজটা কভার করতে আমায় পাঠিয়েছেন এখানে। ও। গোলকপতি আর এ নিয়ে কথা বাড়ায় না। ওরা তিনজন নরহরিকে তুলে বসিয়ে ওর চুল, মুখ, ঘাড়, গলা মুছিয়ে দেয়। নরহরির ভাব দেখে মালুম হলো তার যেন ঘোর কাটছে। সে ভীত চকিত দৃষ্টিতে চাইতে থাকে চারধারে। তাকে তুলে দাঁড় করায় গোলকপতি। এবার দীপক তাকে বলে, গোলকবাবু, একটা অনুরোধ। মানে অভয়পদবাবু বলেছিলেন যে এমন বাজি না ধরাই ভালো। সবার নার্ভ তো সমান স্ট্রং হয় না। ভয় পেয়ে ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। গোলকপতি বাঁকা চোখে চেয়ে বলল, অভয়পদ? কে অভয়পদ? আগে অভয়পদ মণ্ডল বললেন এখানেই থাকেন। দীপক জানায়। অভয় মণ্ডল কখন বলল আপনাকে? গোলকপতির প্রশ্নের ধরন দেখে মনে হলো এই জ্ঞান দেওয়া তার মোটেই পছন্দ হয়নি। এই একটু আগেই জানালো দীপক। আমার সঙ্গেই তো এতক্ষণ শ্মশানে ছিল, আপনাদের আসতে দেখে চলে গেলেন। ও এই বাজির কথা জানলো কি করে? আমি বলেছি, জবাব দেয় দীপক। নেতাই অভয় কলকাতা থেকে কখন ফিরেছে? গোলকপতি তার এক সঙ্গীকে জিজ্ঞেস করে। নেতাই ওরফে নিতাই রায় ভারী অবাক সুরে বলল, কি জানি, আজ সন্ধ্যের সময় তো ওর বাড়িতে খোঁজ করেছিলাম। বাড়ির লোক বলল এখনো ফেরেনি। অভয়পদ চেহারাটি কেমন বলুন দেখি? সন্দিগ্ধ সুরে জানতে চাইল গোলকপতি। দীপক সাধ্যমতো বর্ণনা দেয় অভয়পদ মণ্ডলের। দীপকের বর্ণনা শুনেই কেমন আড়ষ্ট হয়ে গেল গোলকপতিরা তিনজন, এমনকি নরহরি অবধি। তারা চারজনে চোখাচোখি করে অর্থপূর্ণ দৃষ্টিতে। তারপর গোলকপতি দীপকের পানে চেয়ে বিরস কণ্ঠে বলল, বউ আমাদের গাঁয়ের অভয়পদ মণ্ডল নয়, মনে হচ্ছে মধুপুরের অভয়পদ মণ্ডল। পরক্ষণে সে ধমকে তাড়া লাগালো সঙ্গীদের, চ চ চ চ। চারজন হন হন করে ঘাঁটা দিল পলাশডাঙ্গার দিকে। অগত্যা দীপক পিছু নিল তাদের। সে বুঝল যে কোথাও একটা গন্ডগোল রয়েছে। বোধহয় মধুপুরের অভয় মণ্ডলের সঙ্গে এদের বনিবনা নেই, তাই কেউ কারো মুখোমুখি হতে চায় না। এই ঝগড়ার হেতুটা কি আমাকে জানতেই হবে। হয়তো লেখায় সেটা বেশ কাজ দেবে। গ্রামের কাছাকাছি গিয়ে থমকে দাঁড়ালো গোলকপতি।
দীপককে উদ্দেশ্য করে ফ্যাস ফ্যাসে গলায় বলল, 7 বছর আগে মধুপুরের অভয় মণ্ডল বাজি রেখে এই শ্মশানে এসেছিল এক অমাবস্যার গভীর রাতে। ফিরতে না দেখে 2 ঘন্টা বাদে ওর গাঁয়ের লোকেরা শ্মশানে এসে আবিষ্কার করে ওর মৃতদেহটা। ডাক্তার বলেছিলেন হঠাৎ ভয় পেয়ে হার্ট ফেল করেছে। বন্ধুরা, আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।